The woods are lovely, dark and deep, but I have promises to keep, and miles to go before I sleep, and miles to go before I sleep. নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আজকে কোন কবিতাটি পড়তে যাচ্ছি, এবং এটি এই চারটা লাইন, এই কবিতার এই শেষের চারটা লাইন এতটাই ফেমাস, এতটাই ইন্টারেস্টিং যে কিনা আমরা এই চারটা লাইনকে ব্যবহার করতে দেখি প্রায় অধিকাংশ মানুষকে। হ্যাঁ, যারা কিনা লিটারেচার পড়েনি বা ইংরেজি সাহিত্য পড়েনি, তারাও কিন্তু এই চারটা লাইন হচ্ছে যে হয়তো ক্যাপশনে ব্যবহার করে, কিংবা তারা বলে থাকে এই চারটা লাইন। তো এতটাই মানুষের মুখে মুখে এই চারটা লাইন। তো আমরা আজকে পড়তে যাচ্ছি কবি রবার্ট ফ্রস্টের খুবই ইন্টারেস্টিং একটা কবিতা এবং খুবই পপুলার একটা কবিতা। সেটা হচ্ছে যে স্টপিং বাই উডস অন এ স্নোই ইভিনিং। তো এই কবিতাটি ফুল অফ সিম্বলস। আসলে এই কবিতার মধ্যে অনেকগুলো সিম্বল রয়েছে, এবং আমরা জানি যে রবার্ট ফ্রস্টের কবিতায় দুইটা মিনিং থাকে। একটা হচ্ছে যে সারফেস মিনিং, আর একটা হচ্ছে যে ইনার মিনিং বা হিডেন মিনিং বা ডিপার মিনিং আমরা বলতে পারি। তো হচ্ছে একটা হচ্ছে আক্ষরিক অর্থ, আর একটা হচ্ছে লুকায়িত যেই একটা অর্থ থাকে, গভীর যেই অর্থ একটা থাকে, সেটা আর কি। তো আমরা এই কবিতাটির সিম্বলগুলো আমরা কবিতার শেষে গিয়ে আলোচনা করব, এবং এই কবিতার টোনটা আলোচনা করব, এবং থিমটা আলোচনা করব। এখন কবিতা আমি হচ্ছে যে এখন লাইন বাই লাইন পড়ে আক্ষরিক অর্থ এবং যে ডিপার মিনিং রয়েছে সেটা আমরা বলে যাব। ঠিক আছে? Stopping by woods on a snowy evening. Whose woods these are, I think I know. এই হচ্ছে কবি একটা এখানে উডস বলতে জঙ্গল বোঝাচ্ছে বা বন বোঝাচ্ছে। তো সেখান দিয়ে যাচ্ছিলেন এবং তার একটা ঘোড়ার সাথে নিয়ে যাচ্ছিলেন, এবং তিনি বলছেন যে এই জঙ্গলটা কার। আমি মনে করি যে আমি জানি এই জঙ্গলটা কার। His house is in the village, though he will not see me stopping here to watch his woods fill up with snow. হ্যাঁ, তো এখানে কি বলছেন হচ্ছে হিজ হাউস ইজ ইন দ্য ভিলেজ। কবি বলছেন যে তার বাড়ি এই হচ্ছে গ্রামে। দো হি উইল নট সি মি স্টপিং হেয়ার, যদিও সে আমাকে এখানে থামতে দেখতে পাবে না। টু ওয়াচ হিজ উডস ফিল আপ উইথ স্নো, যে আমি যে দেখছি তার এই জঙ্গলটা হচ্ছে তুষারপাতে আবৃত হচ্ছে, তুষারে আবৃত হয়ে যাচ্ছে, এটা দেখছি, কিন্তু সে আমাকে দেখতে পাবে না যে আমি এখানে থেমে আছি। হ্যাঁ, তো এটা হচ্ছে যে মোটামুটি আক্ষরিক একটা অর্থ, যে হচ্ছে কবি একটা জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছে এবং সে মনে করছে যে সেই জঙ্গলের ওনারটাকে চেনে, যে এই জঙ্গলের মালিক তাকে সে চেনে, এবং এখানে তার বাড়ি এই গ্রামে, যদিও সে কবিকে দেখতে পাচ্ছে না, যে কবি এখানে থেমে আছে। তো এটা হচ্ছে আক্ষরিক মিনিং। কিন্তু এটার ডিপার মিনিংটা কি? ডিপার মিনিংটা হচ্ছে যে কবি এখানে যেই হিউম্যান লাইফের যে জার্নিটা, হ্যাঁ, সেটা তার জঙ্গলের ভিতরে যে যাত্রা, সেটা দ্বারা সে হিউম্যান লাইফের যে জার্নিটা সেটাকে বোঝাচ্ছেন, এবং তিনি আরো বোঝাচ্ছেন যে এই জার্নিতে কবি হঠাৎ করেই আর কি থেমে গেছেন। হ্যাঁ, তো কোনো কারণ ছাড়াই আর কি থেমে গেছেন, এটা এটা তিনি বোঝাচ্ছেন, মানে থেমে যাওয়াটাকে বোঝাচ্ছেন আর কি। তো তারপরে স্ট্যান্ডটা যদি আমরা বলি, মাই লিটল হর্স মাস্ট থিঙ্ক ইট কিউর টু স্টপ উইদাউট আ ফার্ম হাউস নিয়ার। তো কবি বলছেন তিনি যেই ঘোড়াটা, তার ছোট্ট ঘোড়া, সেটাকে নিয়ে তিনি যাত্রা করছিলেন, এবং সেই তার ছোট্ট ঘোড়াটি এটাকে অস্বাভাবিকভাবেই একটু দেখছে। হ্যাঁ, যে উইদাউট আ ফার্ম হাউস নিয়ার, মানে এখানে কবি থেমেছেন, টু স্টপ উইদাউট আ ফার্ম হাউস নিয়ার, কোনো ফার্ম হাউস আশেপাশে নেই, কিন্তু কবি এখানে কেন থামলেন? হ্যাঁ, এই বিষয়টাকে তার ছোট্ট ঘোড়াটি একটু অস্বাভাবিকভাবেই দেখছিল। তো দেখতে পারি আর কি, বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক, দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার,
তো বিটুইন দ্য ওটস অ্যান্ড ফ্রোজেন লেক, মানে সেই জঙ্গল এবং যেই বরফের যেই লেকটা ছিল, যে লেকটা বরফে জমে গেছিল, সেই লেকের মাঝখানে তিনি দাঁড়িয়েছেন। এবং দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার, এই বছরের সবচেয়ে যেই হচ্ছে অন্ধকার যে রাত্রিটা, সেটা সেই রাত্রিটাতে, সরি সন্ধ্যাটা, সেই সন্ধ্যাটাতে কবি হচ্ছে এই জঙ্গল এবং একটা ফ্রোজেন লেকের মাঝে থেমে গেছিল এবং তার ঘোড়া এটাকে একটু অস্বাভাবিক মনে করছে। এটা হচ্ছে যে সেকেন্ড স্ট্যান্জার আক্ষরিক মিনিং। কিন্তু সেকেন্ড স্ট্যান্জার ডিপার মিনিংটা যদি আমরা একটু বলি, তাহলে হচ্ছে যে এই যে যে কবির ঘোড়া, লিটল হর্স যেটা, এটা কিন্তু সিম্বলিক্যালি এখানে কনসাইন্সের কাজ করছে। হ্যাঁ, যে কবির যে বিবেক, যেই হচ্ছে কবির এই বিবেকের মাধ্যমে কিন্তু এই বিবেকটা কিন্তু কবির বিবেকটা কিন্তু কিছুটা এটাকে অস্বাভাবিকভাবে নিচ্ছে, যে কবি কেন এখানে কোনো ফার্ম হাউস ব্যতীতই এখানে থেমে গেল। তো এখানে ফার্ম হাউস বলতে বোঝাচ্ছে এক্স্যাক্ট রিজন টু স্টপ। হ্যাঁ, মানে কেন, মানে আসল কারণটা কি আসলে থামার, এই এই ফার্ম হাউসটা এক্স্যাক্ট রিজনটা বোঝাচ্ছে এখানে সিম্বলিক্যালি। হ্যাঁ, তো কোনো ফার্ম হাউস ব্যতীতই কেন এখানে থেমে গেল কবি। তো তারপর বিটুইন দ্য উডস অ্যান্ড, এটা বলেছি। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা থার্ড স্ট্যান্জায় যাচ্ছি। হি গিভস হিজ হার্নেস bells a shake। এখানে বলছে যে কবির যেই ঘোড়াটা ছিল, সেই ঘোড়া, হার্নেস মানে যেই ঘোড়ার সাজ, পিঠে যে একটা সাজ থাকে ঘোড়ার, এবং তার উপরে কিন্তু মানুষ উঠে বসে। হ্যাঁ, তো সেই সাজটাকে মূলত বাংলায় সম্ভবত জিন বলা হয় আর কি। তো সেই সাজটার সাথে যে বেলটা থাকে, সেটা হচ্ছে যে সেই ঘোড়াটা শেক করছে, ঝাঁকি দিচ্ছে। হ্যাঁ, এখানে এই শেক করাটা, হার্নেস বেল যে শেক করছে, এটাকে হচ্ছে যে আমরা যে বিবেক নাড়া দেওয়া, এই ব্যাপারটাকে আমরা বুঝি। হ্যাঁ, যাই হোক, টু আস্ক ইফ দেয়ার ইজ সাম মিস্টেক, যে ঘোড়াটা তার হার্নেস বেলটা শেক করছে, ঝাঁকি দিচ্ছে, হচ্ছে এটা জিজ্ঞেস করতে, যে সেখানে এটা বলতে কবিকে যে হয়তো তার কোনো একটা ভুল হচ্ছে, তার কোনো একটা মিস্টেক হচ্ছে, যে সেখানে কোনো রিজন ছাড়াই থেমে যাচ্ছে, অর্থাৎ কোনো ফার্ম হাউস ছাড়াই এখানে কবি থামছে। তো সেক্ষেত্রে তার ঘোড়া, অর্থাৎ তার কনসাইন্স কিন্তু তাকে একটা শেক দিয়ে, একটা ঝাঁকুনি দিয়ে মনে করাচ্ছে যে কেন সে এখানে থামছে, এখানে একটি থামাটা একটু ভুল হতে পারে। The only other sounds the sweep of easy wind and tawny flake। এখানে কিন্তু অন্য কোনো হচ্ছে যে কোনো সাউন্ড ছিল না, শুধু ছিল কি একটা নির্মল বাতাসের সাউন্ড এবং ডাউনি ফ্লেক। ডাউনি মানে যেই হচ্ছে ফ্লেক, মানে এখানে ছোট ছোট তুষারকণা। ডাউনি মানে উপর থেকে নিচে পড়ছে, তো উপর থেকে নিচে পতিত হওয়া যেই তুষারকণা ছিল, সেটার শব্দ ছাড়া এবং বাতাসের শব্দ ছাড়া এখানে বাকি আর কোনো শব্দ ছিল না, এটাই বোঝানো হয়েছে। তো এই থার্ড স্টেঞ্জের যদি আমরা হিডেন মিনিংটা বলি, তাহলে হচ্ছে যে এখানে কবির যে কনসাইন্স রয়েছে, অর্থাৎ সেই ঘোড়াটা, সে কিন্তু একটা ঝাঁকি দিচ্ছে কবির মনে, এই কনসাইন্সটা, যেই বিবেকটা, হ্যাঁ, ঝাঁকি দিচ্ছে যে কবি এখানে কেন দাঁড়িয়েছে। এটা কিন্তু হচ্ছে যে কবির জন্য একটা ভুল হতে পারে এখানে থেমে যাওয়া বা এখানে দাঁড়ানো। তারপর the woods are lovely dark and deep। এই যে যে উডস, উডস বলতে কিন্তু আমরা ইউনিভার্সকেও বোঝাতে পারি এবং লাইফকেও বোঝাতে পারি, অথবা লাইফকেও বোঝাতে পারি। হ্যাঁ, অর্থাৎ জীবন, যে কবির যে জার্নিটা থ্রু আউট দ্য লাইফ, হ্যাঁ, এই জার্নিটাকে এখানে উডস দ্বারা সিম্বলাইজ করা হয়েছে। এবং এই লাইফ, হ্যাঁ, এই কবি বলতে চাচ্ছেন যে এই জীবন, লাইফ স্প্যান, জীবনের যে টাইমটা আছে, সেটা কিন্তু লাভলি ডার্ক অ্যান্ড ডিপ, মানে এটা জীবনের সময়টা সুন্দর, অন্ধকার, অর্থাৎ দুঃখ কষ্ট আছে এখানে, এবং এটা হচ্ছে যে গভীর, অর্থাৎ মিস্টেরিয়াস, এখানে অনেক মিস্ট্রি রয়েছে জীবনের যে সময়। তো কবি এখানে কিন্তু থেমে যেতে চাচ্ছেন, অর্থাৎ থেমে যাওয়াটা দিয়ে আমরা কি বোঝাতে চাচ্ছি, থেমে যাওয়াটা দিয়ে বোঝানো হচ্ছে যে মৃত্যু। কবি এখানে মানে এই সময়টাতে মৃত্যু বরণ করতে চাচ্ছেন। হ্যাঁ, কিন্তু কি হচ্ছে তারপর,
but I have promises to keep and miles to go before I sleep and miles to go before I sleep. তো কবি হচ্ছে যে তার জীবনের এখানে এই জার্নিটাকে এখানে শেষ করতে চাচ্ছে, কিন্তু তার বিবেক কিন্তু তাকে নাড়া দিচ্ছে এবং বিবেক মনে করিয়ে দিচ্ছে যে তার অনেক প্রমিস রয়েছে, অনেক রেসপন্সিবিলিটিস রয়েছে তার, যে জীবনের যে দায়িত্ব কর্তব্য সেগুলো এখনো কিন্তু পালন করা সম্পন্ন হয়নি। তাই কবি কি বলছেন, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, আমাকে ঘুমের আগেই অনেক পথ যেতে হবে। আবার বলছেন এই কথাটাকে কবি একটু হচ্ছে যে জোরালো করার জন্য, মানে একটু গুরুত্ব দেওয়ার জন্য আর কি, দুইবার উচ্চারণ করেছেন, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। হ্যাঁ, তো ঘুমের আগে তাকে অনেক দূর যেতে হবে। তার অর্থটা কি দাঁড়াচ্ছে, ডিপার মিনিংটা কি দাঁড়াচ্ছে, যে মৃত্যুর পূর্বে তার অনেক আর্টলি অ্যাক্টিভিটিস আছে, আর্টলি রেসপন্সিবিলিটিস আছে, সেগুলোকে সম্পন্ন করতে হবে। অর্থাৎ হয়তো কবি এখানে বোঝাতে চাচ্ছেন যে তাকে, তার পৃথিবীকে আরো অনেক কিছু দেবার আছে, তার লেখালেখির মাধ্যমে পৃথিবীকে সমৃদ্ধ করার জন্য তার দায়িত্ব রয়েছে একটা, এগুলো তিনি কমপ্লিট না করে তিনি কিন্তু মারা যেতেও পারছেন না, তার বিবেক তাকে মারা যেতে দিচ্ছে না আর কি। তো এই ছিল আমাদের আজকের কবিতা। তো আমরা যদি হচ্ছে যে এই কবিতাটিকে একটু সংক্ষেপে পুরোটার ইনার মিনিংটা আমরা একবার বলি, তাহলে এটা দাঁড়ায় যে হচ্ছে কবি তার জীবনের যাত্রাতে, জার্নিতে হচ্ছে একদিন এক জায়গায় হঠাৎ করে থেমে গেলেন। হ্যাঁ, তারপর হচ্ছে তার মনে হচ্ছিল যে এই নেচারের মধ্যে বা এই সুন্দর পৃথিবীর মধ্যে তাকে একটু মৃত্যুবরণ করতে হবে, একটু থামতে হবে। হ্যাঁ, হচ্ছে তার একটু পিচ অফ মাইন্ড হচ্ছে দরকার। হ্যাঁ, মেন্টাল পিচের জন্য হচ্ছে তার থামা প্রয়োজন বা তার মৃত্যুবরণ করা প্রয়োজন অ্যাকচুয়ালি। কিন্তু কবির সেই সময়ে কবির বিবেক তাকে নাড়া দিচ্ছে এবং তাকে মনে করিয়ে দিচ্ছে যে তার এখানে থেমে যাওয়াটা কিছুটা ভুল হচ্ছে এবং তার অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে, সেগুলো পালন না করে সে মারা যেতে পারে না। হ্যাঁ, এটাই মূলত এই কবিতাটিতে বোঝানো হচ্ছে আর কি। তো এটা ছিল আমাদের আজকের কবিতা, যার সারফেস মিনিং এবং ডিপার মিনিং আমরা দেখলাম। এবং এখন আমরা দেখব যেটা এই কবিতার জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে সিম্বলস। এখানে কবি অনেকগুলো সিম্বল ব্যবহার করেছেন। তো এখানে উডস বলতে আমরা এক অর্থে ইউনিভার্স অর্থাৎ পৃথিবীকে বুঝতে পারি, কিংবা এটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে যদি আমরা এটাকে লাইফ হিসেবে ধরি তাহলেই বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয় ব্যাপারটা। তো এখানে উডস মানে উডস হচ্ছে লাইফকে সিম্বলাইজ করছে, জীবনকে। হ্যাঁ, তারপর হর্স, হর্স হচ্ছে এখানে কি, এখানে হচ্ছে যে কনসাইন্স, এখানে কবির বিবেক হিসেবে হর্স কিন্তু কাজ করছে। এই ঘোড়াটা, কবির যে ছোট্ট ঘোড়াটি ছিল সেটা হচ্ছে কবির বিবেক হিসেবে কাজ করছে। এবং জার্নি থ্রু উডস হচ্ছে বোঝাচ্ছে জার্নি থ্রু হিউম্যান লাইফ। হ্যাঁ, তারপর এখানে ওই যে আরেকটা আছে না, উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ, এখানে লাভলি বলতে উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ, তার মানে এখানে জীবন, জীবন হচ্ছে সুন্দর, লাভলি, অ্যান্ড ডার্ক অর্থাৎ জীবনের যে দুঃখ কষ্ট রয়েছে সেগুলোকে ডার্ক দ্বারা বোঝানো হচ্ছে। এবং তারপরে ডিপ, ডিপ বলতে যে জীবনের যে মিস্ট্রি, হ্যাঁ, যেই হচ্ছে রহস্য, সেটাকে বোঝানো হয়েছে আর কি। তারপর আমরা আচ্ছা এখানে ফার্ম হাউস রয়েছে একটা, সেটাকে আমরা বলতে পারি এক্সাক্ট রিজন। হ্যাঁ, যে বলছে হর্স বলছে যে এই হচ্ছে কবি কেন আশেপাশে কোনো ফার্ম হাউস নেই, তাহলে কেন এখানে দাঁড়িয়েছে। হ্যাঁ, এখানে ফার্ম হাউস বলতে কোনো প্রকৃতপক্ষে কোনো কারণ ছাড়াই যে কবি দাঁড়িয়েছিল এখানে, সেটাকে বোঝানো হচ্ছে আর কি। তারপর হচ্ছে এটার যেই স্লিপ, and miles to go before I sleep, এখানে স্লিপ বলতে কিন্তু ঘুমানো বোঝাচ্ছে না, স্লিপ বলতে মৃত্যু বোঝাচ্ছে। হ্যাঁ, তারপর এই কবিতার হচ্ছে টোনটা হচ্ছে যে এটা এইজফুল টোন একটা, অর্থাৎ একটু সূক্ষ্মকার টোন বা শান্তিপূর্ণ একটা পিসফুল একটা প্লেসের যে টোনটা রয়েছে এই টোনে লেখা হয়েছে। এবং স্লাইটলি আনসেটলিং হচ্ছে এটা হচ্ছে কিছুটা বিচলিত করা ধরনের টোনেও লেখা হয়েছে এটা। আবার আমরা যদি থিমটা বলি তাহলে হচ্ছে যে থিমটা হচ্ছে যে রেসপন্সিবিলিটিস অফ হিউম্যান লাইফ ভার্সেস
ম্যানস ডিজায়ার ফর পিস অফ মাইন্ড ইন দ্য মিডেস্ট অফ নেচার। এবং অর্থাৎ অথবা এটাকে ইন দ্য মিডেস্ট অফ নেচার হচ্ছে না বলে, পিস অফ মাইন্ড না বলে আমরা এটাকে বলতে পারি ডিজায়ার ফর ডেথ। হ্যাঁ, ডিজায়ার ফর ডেথও বলা যায়। তো এই হচ্ছে যে অর্থাৎ কি থিমটা দাঁড়ালো কি হচ্ছে যেই মানুষের যেই পৃথিবীতে রেসপন্সিবিলিটিস দায়িত্ব কর্তব্য রয়েছে সেটা ভার্সেস হচ্ছে মানুষের যে হচ্ছে ডিজায়ার ফর ডেথ, মানুষের যে মৃত্যু আকাঙ্ক্ষা, কিন্তু সে হচ্ছে এই মৃত্যু আকাঙ্ক্ষা যতই থাক সে কিন্তু তার রেসপন্সিবিলিটিস গুলো বাদ দিয়ে মারা যেতে পারে না। হ্যাঁ, এটাই এখানে বোঝানো হয়েছে। আর্টলি রেসপন্সিবিলিটিস গুলো খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, মৃত্যুর আগে সম্পন্ন করা। তো এটাই হচ্ছে এখানকার থিম। তো ঠিক আছে, আজকে তাহলে এ পর্যন্তই। আশা করছি সকলে বুঝতে পেরেছে। ধন্যবাদ সকলকে।